দুপুর মানেই ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। রোদের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে, গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটাচলাও সৎ। ফুটপাথে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কাছে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফে থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে, তখন তো শহরের দুপুর আরও মায়াময়। ভিজে রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়, রিকশার ঘণ্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাচের জানালায় জমে থাকা পানির ফোঁটার ওপারে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত, ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। তপ্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল। ঝিরিঝিরি বৃষ্টি, সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন। তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজ সেই রমণী তার বক্ষপৃষ্ঠে পিষ্ট হতো। আদরে আদরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিনিয়ত। কিন্তু এখন, চাইলেই কি তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকার টেনে কাছে টানতে চায় তাহলে? তাচ্ছিল্যের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধরকোণে। নিজ সত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চা সুলভ আচরণে। না তাসফিন চাইলেও পারবে না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার না হয় টাবে। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন। কিছু একটা জিজ্ঞাস করতে চাইছে রুবেনা শেখ অথচ গলা দিয়ে কথা বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে, কারো কথাই শুনতে চায় না। কি সমস্যা, ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারে মিটবে না। তার জন্য চাই ফারাহ শেখের স্নিগ্ধ আদলখানি। বলছিলাম আম্মু, একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবেনা শেখ কড়াইয়ে ঢেলে বললেন। এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শুনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরের। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। আচ্ছা আপা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন, হাঁটু গেড়ে নিচে বসল সে। শান্ত কণ্ঠে বুঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতে না আমি সংসার করি? হ্যাঁ তো, তুমি তো আর আমার কথাটা রাখোনি। বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন তো রেগেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো, আমি এখন ওই ফেলে যাওয়া বউয়ের সাথে সংসার করতেই পারি। হৃদয় কুঁচকে এলো রুবেনা শেখের। ফোড়ন কেটে বলল, তাই নাকি? বারে বা, হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠছে তোমার? তাসফিন মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না। যে করেই হোক মাকে রাজি করাতে হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধ হয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারার বিয়ে হয়নি এখনো। বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুর গিয়েছিল। কথাটা সৌহার্দ্য বলেছিল, ফেরার কিছু আগ থেকেই কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের কাছে, আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে, তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়ল তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারাহকে দেখেছি, আর আমি এখন চাই ফারাহ এখানে আসুক এবং আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে লে উঠল রুবেনা শেখ। তিরিক্ষি মেজাজে বলে, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারার চাচা আর মাদু জনেই তোর উপর পেয়ে আছে। এখন তুই গিয়ে বললি আর ওরা মেয়ে দিয়ে দেবে? বাঁকা হাসল তাসফিন, উঠে দাঁড়ালো সহসা। চুলগুলো ব্যাকব্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসব। অবাক নেত্রে চেয়ে রইলেন রুবেনা শেখ। শাসা নোর সহিতে বললেন, দেখ তাসফিন, একদম ঝামেলা করবি না। তুই কিন্তু। উফ আম্মু, একটু আধটু তো ঝামেলা হবেই। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা।
ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়ে। দৃষ্টি তার ছাদের উপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারাহ শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেক দিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ ঝকঝকে নীল হয়ে ওঠে, মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস আজ সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতির নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচকে সবুজ হয়ে ওঠে, সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরও সজীব মনে হয়, বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুলগাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরার মতো ঝলসে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারাহ। হাত দুটো কাঁপছে থরথর করে। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিছুক্ষণ পূর্বেই আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারাহকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারাহ তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করেই বুঝি তার বউয়ের কথা মনে পড়ল। দীর্ঘ একটি বছর পর অভিমানীরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাকের ডগা ফুলে উঠল ফারার। সে মোটেও যাবে না, যদি ওই খচ্চ বেডা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে বলবে কি? আচ্ছা, সে কি ফারাহকে চিনতে পারবে? ধুর ছাই, চিনবে কি করে? সে তো দেখেই নি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারাহ। চটজলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে গেল উপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল বেডা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাব তার সাথে। বেঁকে বসল ফারাহ। কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মিক লজ্জায় লাল হয়ে উঠে কপোলদ্বয়। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট বয়সে বিয়ে হয়ে গেল? লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে উঠে ফারাহ। জিপ গাড়ি এসে ঢুকল কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশপৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসেবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখানোর জন্য চটপট করছে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, ওই দেখ ফারাহ গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারাহ, যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। হৃদয় কুঁচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসল ফারাহ। এত সহজে তো ওই খচ্চ বেডার কাছে ধরা দেব না। বিনা বাক্যব্যয়ে ছাদ থেকে নেমে গেল ফারাহ। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্র দেখল রুবেনা শেখ আর উনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারাহ চুপচাপ পিছনের দিকে বের হতে লাগল। তাসফিন ভেতরে আসা মাত্র বাইরে চলে গেল ফারাহ। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এই জন্য লোকটাকে তার সেদিন চেনা চেনা লাগছিল। আরে, এ তো ফারার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারাহ। এগুতে গিয়ে ফের পিছিয়ে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওই মশাই, আমাকে ফেলে গেছিলেন না? দেখেন আপনার গাড়ির কি করি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারাহ। এগিয়ে এলো ফারাহ, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাংচার করে দিল। ফুস, যান, আপনার টায়ার পাংচার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম, পুরুষালী কণ্ঠস্বর। আতকে উঠল ফারাহ। চকিতে উঠে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে তাকাতেই আরও এক দফা চমকে উঠে। চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার? কিন্তু তিনি এখানে কেন? আপনি? ঘন অন্ধকারের বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলে প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর, স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগলো বোধ হয়। যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলোমাখা বা স্যাঁতস্যাঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় হয়ে উঠেছে ফারার, শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা, দুপা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসল সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখ পানে। মিস অর মিসেস? হাসল তাসফিন, স্পর্শ করল ফারার বাহু।
জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস। পায়ের পাতা থেকে শিরশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে মোচে ধরে ওড়নার শেষপ্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে রঙের অধর স্পর্শ করল কানের লতি। পিলে চমকে ফারাহ, হাত পা অসাড় হয়ে এলো তার। একই টুনে কমান্ডার বলে উঠে, ইওর হাসবেন্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারাহ শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধ হয় পেরিয়ে এসেছে ফারাহ। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী? নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারাহ। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় জনের। কিক্ষণ চলল নীরবতা, আবেশে চোখ বুজে নেয় ফারাহ। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রঙাগাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিচিয়ে ভেতরে যেতে চাইল, হাতের ওড়না ছেড়ে দিল আলগোছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারিভড টু ট্র্যাপ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিক সেদিকে তাকিয়ে ফের বলল, জি আগগে, ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনি। শুকনো ঢোক গিলল ফারাহ। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি পেলে বোধ হয় ভালো হতো। চঞ্চল আখি দয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে আসছে, এদিক সেদিকে তাকিয়ে আকস্মিক ছুট লাগালো ফারাহ। কনুই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে। থামতে হলো ফারাহকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট করব কিন্তু। জানো কোথায় করব? এখানে। বুকের বাদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারার। ছটফটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থেকেছ, মন ভরেনি? আবার পালাতে চাইছ? এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কনুই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা। ফারাহ। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি। ওই যে লেফটেন্যান্ট, উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেলো স্নেহা, মাথা চুলকে আওড়ালো। তোর জামাই তো নেভি। বারে বা ভাগ্য হতো তুই জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর। সর চোখের সামনে থেকে। গর্গি করে বাড়ির ভেতরে চলে গেল ফারাহ। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেক দিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ জনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আপা আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফারাহকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান। এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব তা ভাবলেন কি করে আপনারা? মোটা হৃদয় কুঁচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এত দিন ইচ্ছে হয়নি নিয়ে যায়নি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি। বাকিটা বোঝার কথা। লজ্জায় হাসফাস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। কই ক্ষমা টমা চাইবে তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারাহ সংসার করুক, এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ জনেই ফারাহকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারাহ সব কিছু বুঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারাহ রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোখা চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে, কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারাহকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারাহকে নিয়ে নিচে এলো। নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারাহ। ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক স্বামী। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারার। আম্মু তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারার। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারাহ রিনরিনে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসল তাসফিন, সে বোধ হয় আগে থেকেই জানত এমন উত্তর আসবে। আরিফা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন।
তৃপ্তি নিয়ে বললেন। হয়েছে এবার শান্তি? উপরের দিকে পা বাড়ায় ফারাহ। সহসা উঠে দাঁড়ালো তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পিছন ফিরে তাকালো ফারাহ। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। তাসফিন টেবিলের উপর রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। আরিফা আহমেদ তবদা খেলেন। তাসফিন তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল। তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন। বউ না নিয়ে যেন ফিরে। সিঁড়ি ডিঙিয়ে পাশের ঘরের দিক দৌড়ে যেতে লাগলো ফারাহ। মাথায় দেওয়া ওড়না নেমে গেল দুদিকে। সফেদ পর্দাগুলো বাতাসে উড়ছে। হাতে টান পড়তেই কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারাহকে। আমার কথা আছে। হাস্কি টুনে বলা শব্দগুলো কর্ণকুহু হওয়া মাত্র থমকায় ফারার হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারার আঙ্গুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝোড়ো ঝোড়ো করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে, আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আখিদয় বুঝে নিল ফারাহ, আকো রে ধরে নিম্নাষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে। অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে হো করছে হোকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করেছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেলল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপসরিংগুলো খুলে ফেলল তাসফিন। কম্পিত হলো কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন, নৈশব্দে হাসল সে। ঝুমকা জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটায় কাছে প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার স্কার করল ফারাহ। চমকালো তৎক্ষণাৎ, হাত উঠাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো এক জোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে জনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারাহ, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে না পাই। বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তোরাক করে, হাত মোচড়াতে লাগলো ফারাহ। ক্ষীণ ব্যথা অনুভব করল উদরে, বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়োহুড়িয়ে। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রু কণায় আঁখি ভরে উঠেছে ফারার। নেক্সট টাইম জিজ্ঞাস করা হলে বলবে যাব ঠিক আছে? চাপটা তীব্র হলো, শব্দটি বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা দোলায় ফারাহ। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসহিসিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ড হুম। ছেড়ে দিল তাসফিন, সরে এলো ফারাহ। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখল। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাব না আমি দেখব কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারাহ। ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস? টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশপৃষ্ঠে। প্রকৃতি আজ ম্লান। বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনের নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারাহ। ডাব খাচ্ছে সে, সঙ্গী আছে স্নেহা। পাইপে টেনে চলেছে ফারাহ। ভাবছে সে, কি করা যায়? কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়? সে আর যাই হোক এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না? ফারাহ কম যায় না। সে মোটেও যাবে না। এই ফারাহ শেখ। থমকে গেল ফারাহ, সে তো ফারাহ আহমেদ, তাহলে শেখ জব্দ করছে কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারাহ। কি যে করে সে? কি রে কি ভাবছিস? এদিক সেদিকে তাকালো ফারাহ, ভাবুক হয়ে বলল। ভাবছি। ভ্রু কুচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে ঘে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা, অঙ্গ করে বলল। ঢঙে এত ফুটফুটে একটা জামাই পাইছস এখন ঢং করছো? আমি তোর জায়গায় হলে তো স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারাহ। নাক ছিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস? ডান ভ্রু উঁচিয়ে শুধোয় ফারাহ। কার উপর রে? ওই যে দুলাভাইয়ের ভাই সৌহার্দ্য উনার উপর। আখি পট হতে এই বুঝি মনি জোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারাহ, বিস্ময়কর কণ্ঠে শুধোয়।
কি? জি। 12 ব্যাটারি স্বর। মুখ বাঁকালো স্নেহা। স্থান ত্যাগ করল ফারাহ। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্র দেখল ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল। জুতো জোড়া খুলে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নেমে আসছে তাসফিন। চোখাচোখি হয় জনের। তার দেওয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ফারাহ। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরেই খেতে বসবে সবাই। ফারাহ আসতেই রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে। পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারাহ মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার, কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারার দিকে। নিম্নাষ্ট কাম রে হাসল সে, এই মেয়ের যে কি করবে? কাছাকাছি এসো সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসল সোফার। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাড়তোত্তা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি। তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাসফিন তাহলে ডিরেক্ট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল। চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে। ফারাহ দুতলার দিকে পা বাড়ালো, রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে উঠেন। তুই খাবি না ফারাহ? থামতে হলো ফারাহকে। এক পলক দেখল তাসফিনের দিকে। চালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিলল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শায়লা এগিয়ে এসে হাত ধরল ফারার। ওমা ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি খাবার দাও বলে। সহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার। এভাবে তার প্রেস্টিজ পাংচার করে দিল চাচি? আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন। চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারাহ আর দ্বিমত করল না। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল, তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসেই খেতে বসে গেছে। তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারাহ, বসেছে তাসফিনের সামনাসামনি। দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিসিয়ে বলল। বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকল তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন। পরক্ষণেই কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল। ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই, আপাতত বউটা নিতে হবে তাকে। তখন কি জানতাম আমার বউটা এত ফুটফুটে? অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহমেদের। ফারাহ ফুটফুটে? মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলছে বউ তার ফুটফুটে। চুপ করে খাও লে। গাম্ভীর্য ভাব টেনে নিল মুখ পানে তাসফিন। পাক্কা মকি দিয়ে বলল। বউ তো আমি নিয়েই যাব থেকে নিবেন। অগোচরে হাসল আরিফা আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা মুখে পুরে নিচ্ছে ফারাহ। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আতকে উঠে ফারাহ, সহসা দৃষ্টি ফেলল নিচে টেবিলের। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে, কি করছে এই লোকটা তো ভারী ভো দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারাহ, হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারাহ। অথচ ওদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে। গলা শুকিয়ে কাঠ ফারার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। গৌধূলির সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুবে যায়, তখন বাতাসে এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে, যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্য এক অন্য রকম লাগে, রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। সৌহার্দ্য আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে, রুবেনা শেখের আদেশে নূপুর, ঝুমুর জনকে নিয়ে আসবে। এদিকে মাহির জন্য মন টানছে তার।
ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলল রীতিমতো। মাদুর পেতে বসে আছে সবাই, আড্ডায় জমে উঠেছে সন্ধে। আড়ালে দাঁড়িয়ে আছে ফারাহ, ওখানে যাওয়া মনে বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে, এমনিতে পড়াশোনা করতে ভালো লাগে না তার। অথচ পড়া ছাড়া যাবে না, এই যে দুদিন ছুটি নিচ্ছিল কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার, বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওঠাই ভেসে আসছে মানসপটে। উফ ফারাহ, এত ভাবিস না তুই। বই উল্টো পাল্টা দেখতে দেখতে চোখ লেগে এলো তার, টেবিলের উপর মাথা রেখেই চোখ বুজল। মেদহীন উদ্রে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ, উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, নামটি স্মরণে আসতেই তকে উঠে সে। লজ্জায় জর্জরিত হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব। আম্মুকে ডাকব। ছাড়ব না, সরব না, চিৎকার করো। ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বুলি ফুরিয়ে এলো ফারার। একা সে, লোকটা তাকে এবার আস্ত গিলে খাবে। দেখুন আল্লাহর দোহাই লাগে ছেড়ে দিন। নৈশব্দে হাসল তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে, পিছনে থাকার দরুন তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারাহ। কি যেন বলছিলে, আমার সাথে যাবে না, কি করব করে দেখাতে তাই তো? অলংকার পোড়ানোর পর এটাই বলছিল ফারাহ। কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। আল্লাহ মাফ করে দেন, আমি ভুল করে বলে ফেলছি। এবারেও হাসল তাসফিন, উল্টো প্রশ্ন করে বসল। তার মানে আমার সাথে যাবে? না, তড়িৎ গতিতে বলে উঠে ফারাহ। চোয়াল শক্ত হয়ে এলো ফারার, উদ্রে চাপ তীব্র হল। কি বললে? উফ! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে ফারাহ। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেব। বাচ্চা সুলভ কথাগুলো ফুরবল করছে তাসফিনকে। নিম্নাষ্ট কাম রে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারার, কষ্টে বলার প্রয়াস চালায়। সস। সস কি? সস। 17। নয়ন স্থির হল তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল, তখন ফারার বয়স তবে 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল, যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তার বউ তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচড়া যাচ্ছে ফারাহ। ফিসফিসিয়ে হাসকিটুনে বলল। এত ছোট কেন? কম্পিত হল ফারার বক্ষস্থল। একই টুনে পাল্টা প্রশ্ন করে। আপনি এত বড় কেন? দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করল ফারাহ, সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গোলদেশে। পিছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন, নেত্র পল্লব কেঁপে কেঁপে উঠছে ফারার। সুখ। চকিতে দৃষ্টি ফিরিয়ে নিল ডানে, সহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় জনের, একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই, অধরের কিঞ্চিত দূরত্বটুকু চিয়ে দিলে বোধ হয় বেশ হতো। মস্তিষ্কে সুখ শব্দটি থেয়ে আছে, চোখে চোখ রেখে তাসফিন বলল। ফারাহ, অর্থ কি জানো? সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে ওষ্ঠাদ্বয় কাঁপছে ফারার। চঞ্চল অধর ভাঁজে লেপ্টে থাকে কথাদের মেলা, অথচ আজটু শব্দটি নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো চকচক করে চমৎকার ভাবে। বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছে, তা কি বাস্তবায়ন করা উচিত? মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পিছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূর ভেসে আসছে, সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে, স্মৃতিগুলো হাতছানি দেয় মানসপটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারাহ। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারাহ। আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল। গম্ভীর কণ্ঠে বলল। ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। এ শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারাহ। ক্লিন সেভ করা গালে হাত বুলায় তাসফিন। মনে জাগ্রত ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের উপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেয়েলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারাহকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়, দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে সাহসিকতা দেখায় ফারাহ।
শব্দবিহীন হাসল তাসফিন। অধর কোণে ঝুলছে দুষ্টু দুর্বোধ্য হাসিটা। শাসানোর সহিতে দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাচাচি, বিয়ে খাবো মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারাহ, পরের বার কি করবে? দরজায় টের টোকা পড়ল। আঁতকে উঠে ফারাহ, তাসফিন কি ফিরে এসেছে? ফারাহ, এই ফারাহ। মায়ের কণ্ঠস্বর, হাফ ছেড়ে বাঁচল ফারাহ। উঠে গিয়ে দরজাটা খুলে দিল, হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল আরিফা আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। উপর নিচ পরখ করে বললেন, তোকে এই গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারাহ, এগুলো খুলেনি অথচ এখন না খোলায় জবাব দিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে তাই তো। উপর নিচে মাথা দোলায় ফারাহ, অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ, ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না, এগুলো খুলে ফেল। ফারাহ তাকিয়ে আছে, কি করবে এখনো? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে তুই, শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফারাহ এদিকে আয় তো। ফারাহকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানোর সহিতে আওড়ালো, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানি চুপসে গেল আরিফা আহমেদের। তিনি এখনো রেগে আছে তাসফিনের উপর। জনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে, ফাঁক বুঝে কেটে পড়ল ফারাহ। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বা ঘত অন্য দিকে ভাল্লুক অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না, কিন্তু বা তাসফিন তো চা খাবে তাকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘাচ্ছন্ন দুপুর, আকাশজুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূর কোথাও বাজ পড়ার শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর, তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন বুঝোকা বয়ে এখানে আসতে হয়েছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো, কতবার না করলো সে আসবে না, অথচ রুবেনা শেখ ফোন করে করা ভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর, ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে, সে বরাবরই ব্যস্ত মানুষ। আজকেও তাই হলো, কাপড়চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়, ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে রতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা, এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কি রে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পিছনে পার্ক করল সৌহার্দ্য। নেমে এলো সবাই, গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখেই মনটা নেচে উঠল তার। দালানের ভেতরে প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই, নানি। মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাক মুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন, নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি নূপুর কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন। ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে ট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর। তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু ও তো 1 নাম্বার পড়া রান্নাঘরে প্রবেশ করেই কথাটা বললেন শায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসল। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়া নাকি ফারাহ? মা আমি কিন্তু যাই কলেজে, আজকে আমার শরীরটা খারাপ এই জন্য। সহসা চোখ কিয়ে তাকালো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও রেজাল্টের কথা শুনতাই তোর শরীর খারাপ হয়ে গেল তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল।
থাক না শায়লা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন। কাচের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা, হাত চালাতে চালাতেই আওড়ালো। ওর কথা ধরো না তো। পড়তেই চায় না। আবারও রান্না ঘরে আগমন ঘটে স্নেহার, রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল, ফের গর্গি করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে গায়েও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দিব। আল্লাহ জানে ফারাহ কি করছে। শায়লা আহমেদ হাসলেন উনি। যাই হবে ভালোই হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অনেক দিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টিস্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারাহ, এক রাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম, পরিচিত কণ্ঠস্বর, ঘাবড়ে গেল ফারাহ। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে উঠে ফারার। আপনি, আপনি আমার পিছু করছেন? নিম্নাষ্ট কাম রে হাসল তাসফিন। ফিসফিসিয়ে বলল, বউয়ের থেকে কিছু চাই তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারাহ, লজ্জায় আর্স্ট হলো মুহূর্তে। ছি, বেশরম, একটুও লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। গা পিত্তি লে উঠল ফারার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার, পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে। হবেই তো জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বাকি হতো। সালের মধ্যে তো 3টা সাল মুখস্থ, 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারাহ। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে উঠে ফারাহ। এই লোকটা কি করে জানালো রেজাল্টের কথা? এ মাসে তো ফেলটুস কুমারী, এবার মুখ কোথায় লুকাবে? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ, ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। কি হলো, দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে, পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামকা সমীর সামনে প্রেস্টিজ পাং 4 হয়ে যাবে তার। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বট গাছের নিচে বসেছে বেঞ্চের উপর। তাসফিনের ঠিক সামনে নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারাহ, লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়? যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তার উপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারাহ ফেলটুস কুমারী ছেড়ে। রেজাল্টের এই অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নত মস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পৌরনীতি? এটার কথা তো বললাম না। তেলে বেগুনে লে উঠল ফারাহ, টান দিয়ে রেজাল্ট কার্ড টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমার টা না দেখে নিজের বউয়ের টা দেখেন। সহসা হেসে ফেলল তাসফিন, বোকা বউটা তার। সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারাহ। মেঠো পথ ধরেছে সে, পিছন পিছন আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পিচ্ছি, তার উপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। আকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারাহ। প্রতিক্রিয়া দেখালো না সে, আপাতত তার লাভ হচ্ছে। এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কি রে ফারাহ, কে রে পিছনেরটা? ভেংচি কাটল ফারাহ, মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেললেন সেই ভদ্র মহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসল ফারাহ। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন, বউ তার, যার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে, সবে 3:30 বাজে। আরও কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারাহ এবং তাসফিন জনে। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর, সামনের দিকে হেলেদুলে হেঁটে যাচ্ছে ফারাহ। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ? ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারাহ, পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারাহ মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।
এত তোত্তারা কথা বলো কেন তুমি? আমি এমনি সতোত্তারা, আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলেই চোখ টিপে তাসফিন, চোখ পাকিয়ে তাকালো ফারাহ। চমৎকার হাসল তাসফিন। ছোট আঙ্গুল টেনে ধরে ফারার, শীর্ণ বদন খানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে? স্যার একা থাকলে। পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আর্স্ট হল ফারাহ, মনে মনে গা দিল তাকে। আপনি এত বেহা কেন? বউ লজ্জাবতী লতা তাই। চকিতে ফিরে তাকালো ফারাহ, তাকিয়ে রইল ক্ষণকাল, অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগল। দালানের কাছাকাছি আসা মাত্র কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসল, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারাহ ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব, শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন লছে, কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বৃষ্টি থামার পর চারদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে, প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার ওপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে, আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির ওপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরেই গরুর গোশতগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চা পাতি নিয়ে শত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুচকে নিল ঝুমুর। ওষ্ঠপুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট মাহির সবটা দেখছিল, খালাম্নিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। খালাম্নি গোশত, আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ কিয়ে তাকালো, কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসল ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গোশত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাকমুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করল ঝুমুর। দ্র কোথাকার। পিছন ফিরে যেতেই স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে উঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে, কফি কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এভাবে হাসছ কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে দ্রের মতো হাসছ? ভাবলেশীন ভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনি হয়। নাকের ডগা ফুলে উঠে ঝুমুরের। এগিয়ে এলো নবীন, হাত বাড়িয়ে উঠাতে চাইল ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ধরে, নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভ্রু কুচকে শুধোয় নবীন। কোমরে হাত উঁচিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে ওইটার বদলা নিলাম। এদিক সেদিকে দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহাম্মক বনে গেল নবীন, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বৃষ্টি পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশিই সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরও সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। উহু, গলা খাকারি নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাট কাট কণ্ঠে শুধোয়,
এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পিছন ফিরে তাকালেন। সোজাসাপটা তাকানোর পূর্বে হাতে আরও একটি হাতের স্পর্শ পেল। আম্মু। নমনীয় কণ্ঠস্বর, চমকালেন আরিফা আহমেদ। সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন, আপনার মেয়ে চাই আমার। যদি ভালোয় ভালোয় দিয়ে দেন তাহলে ভালো, আর দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে কি দিচ্ছে? ভালো হবে না তুমি? বাঁকা হাসল তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসফিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো ফাজিল ছেলে, মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছ? গা দুলিয়ে হেসে বলল তাসফিন। এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন। তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য, তবে কি তার ইচ্ছেটা পূর্ণ হলো? এই রাতবিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই, এখন রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে, ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালে আসবে, গাছটা আগে সরাতে হবে। আধার রাত, চাঁদটা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারাহ। কারো পদধ্বনি কর্ণকুহু হওয়া মাত্র থমকায় সে। পিছন ফিরে তাকানোর ফুরসত নেই, তার পূর্বেই কেউ করে ধরেছে তাকে। ভয় পেল ফারাহ, কম্পিত সুরে শুধোয়। কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়েল নিচ থেকে শিরশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর, চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শো শো শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতের শুনশান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙুলের ভাঁজে আঙুল ছুঁয়ে দিচ্ছে, নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। এ কেমন অনুভূতি? আজ প্রথম সেই সিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। আমার লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নৈশব্দে হাসল সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্যে, তবে ওর আদল পানে চাইলে যে এই সিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে ঝেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের উপর। আবেশে আখিদয় বুঝে এলো ফারার। কাঁপছে সে, থরথর করে, কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ। সে এগেইন, প্লিজ। সে এগেইন বেইব। অস্তিত্ব মিশে যাওয়া এক পুরুষ যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারাহ। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারাহ, নতুন আরও একটি মুখাবয়ব নজরে এলো তার। এক পা দু পা করে এগিয়ে আসছে তার দিকে, পিছুতে লাগলো ফারাহ কদমে কদম মিলিয়ে। বুকশেলফের সহিতে ঠেকল পিঠ, নত হলো মস্তক। কম্পিত হলো ওষ্ঠ যোগল। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনল? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক শেলফ, চমৎকার হেসে বলে। এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো ঠাং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক, নির্দ্বিধায় আওড়ালো। তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? কথার পিঠে থামিয়ে বলে উঠে তাসফিন। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড়ো বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোদা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো, গাছের পাতাগুলো দোল খায়, মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরের নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার এক রকমের বিপরীত অনুভূতি তৈরি করে, একটি ঘরোয়া, শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলা রঙা মৃদু আলোতে আলোকিত হয়ে উঠছে কক্ষ। জানালার কাছে লানো সফেদ পর্দা ভোর শব্দ করে দুলছে।
কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠছে ফারার আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারাহ, বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধ হয় আর কিছু হবে না। কিশোরী বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মিশালো, অন্য হাত কানের পিঠের গলিয়ে স্পর্শ করল গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ, অসাড় হয়ে এলো দেহ মন আত্মত্যা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে, আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারার। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল, কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল ভো লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো, সেই সাথে আখিপুটে জমা হলো নোনা জল। গড়িয়ে পড়ল গাল বেয়ে, ফুপিয়ে উঠল ফারাহ। হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন। ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে সাতখু, মাফ হবে ভাববেন না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিক এগিয়ে যেতে লাগলো ফারাহ। পিছন হতে বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায়। মেদহীন উদ্রে স্পর্শ করে সেই হাত দুটো, মুখ বায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ? উফ লসে যাব তো। ছাড়ুন আমায়। ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি। ছাড়েন আমাকে। সশব্দে হাসল তাসফিন। বা অঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে? আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। ধস্তাধস্তি করছে ফারাহ, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চাই এক অনন্ত বিসরণে। নিজেকে শূন্যে অনুভব করে ফারাহ, দৃষ্টি ফেরায় ডান দিকে। এক জোড়া গভীর আখিদ্বয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় জনের, চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারদিকে যতদূর চোখ যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎই দিগন্তরেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে, কি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর একা হানছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরে ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের অবৈধ ও বৈধ পণ্য পাচার করা হয়। বৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত একজন কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো জন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্টস দেখালো তারা। চোখ বুলিয়ে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা। চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করল কমান্ডোরা। ভয় পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বেই সপাটে খেলো লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। এই ওদেরকে ধরো। ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করল জনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেইনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেইনারে বৈধ পণ্য দেখানো হয়েছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেইনার ভেতরে খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়া ভাবেই কমান্ড করেছেন যে এদিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকেই আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উড়ছে এদিক সেদিকে। দালানে থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত।
আধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টেপৃষ্ঠে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিতে বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গোলদেশে, অস্তিত্ব নেই ফারার। সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়েছে। আপনি রুমে যান না, আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারাহ, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি! ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারাহ। বাঁকা হাসল তাসফিন। বলো বলো কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারাহ, ছোট্ট করে বলল, আপনি কত ভারী। আমি তো পোটা হয়ে যাব। ওজন নিতে শিখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন, অবাক নেত্রে চেয়ে রইল ফারাহ। উঠে বসল তাসফিন, সহসা উঠে গেল ফারাহ। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ওইটা দিন। কোনটা? ওড়না। না দিলে? নিম্নাষ্ট কাম রে হাসল তাসফিন, কড়া চোখে তাকালো ফারাহ। না দিলে মাকে ডাকবো। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি পড়ে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না, সে এগেইন। এবারেও চুপ করে গেল ফারাহ। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারাহ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। আকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা, হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলার স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে উঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শায়লা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ জনেই এসেছেন, সঙ্গে এসেছেন বাকিরা। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ জনেই তারা দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। তারা চিহ্ন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ জনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ফারাহ তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রিজওয়ান, ফারাহ তো তোমাদের বাড়ির বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না। এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ, শায়লা আপা আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছের চেয়ারে বসালো। এসো এসো বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারাহ। চোখাচোখি হয় জনের। দৃষ্টি আড়াল করে ফারাহ, বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুটে। খাবার টেবিলে আসলো সবাই, ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে লে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়, খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারাহ, ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা চুপচাপ খা, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দেব। ভাইরাস কি রে? ভাইরা মানে রাল। মুখখানি চুপসে আমের আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারাহ তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা, রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসল ফারাহ।
বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলমু, হা হা হা। বেফাঁসে পড়ে গেল স্নেহা, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারাহ এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন। বিরক্তের ন্যায় কপাল কুঁচকে নেয়। বউ কি এত কথা বলছে? তাকে দেখার বদলে চোখাচোখি হয় জনের, ডান ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারাহ, হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রোদের সোনালি আভা, নীরব অলসতা, আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু, এখন শুয়েছে। হ্যালো, হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর। এখন মনে পড়ল আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখল সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর, উঠে বসল বিছানায়, হাত রাখল মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল, 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি করার? তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করল, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি। আপাতত এখন ঘুমাবো। ওহ, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির, চোখ কচ লে তাকালো। এই না তুই ঘুমালি? দাঁত বের করে হাসল মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন, হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম, মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসল তাসফিন, নাক টেনে দিল মাহফিলের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল, তাসফিন মাহিরকে জিপ গাড়িটার উপর ডেস্কে বসিয়ে দিল। মামা ওই যে মামি। আঙ্গুল তুলে সেদিকে পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকলো তাসফিন, হলুদ রঙা কন্য। প্রথম দেখায় তো হলুদের সুখকে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা ছনছন শব্দ তুলছে, অধর বাঁকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। মাহির গাড়ির উপর থেকে নামার জন্য ছটপট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল, মাহির দৌড়ে গেল ফারার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারাহ, হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারাহ তাই করল, ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে, ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসল সে, মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার। গালে ঠোঁট ছোঁয় ছোট্ট করে। হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিছি পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন, ফারাহ পরপর চুমু খেল মাহিরের। ফের হাসল মাহির, তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো। মামা তোমাকে দেয়নি। এদিক সেদিকে তাকালো তাসফিন, এগিয়ে এলো 2 কদম। আমি দিলে করা একটা চুমু দেব, আর নিলেও করা একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফারাহ। গা শিরশির করে উঠল তার, নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফারাহ মাহিরকে, বিনা বাক্যব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতরে চলে গেল মাহির। ফারাহ যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করাই একটুখানি, টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে, অধর কোণে ঝুল ছে খি হাসিটুকু। দেবে নাকি একটা করা চুমু সুখ? নাক কুচকে নেয় ফারাহ, মুখশ্রী জুড়ে কঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। বুকে হাত গুজে দাঁড়ালো ফারাহ, হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসল তাসফিন, এগিয়ে এলো কাছাকাছি।
অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ায়, দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠছে, অতিরিক্ত শিহরণে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারাহ। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানে। অনুভূতি যতলে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। ভোতামো করার মতো কাউকে পাইনি তো সুখ। তবে এখন পেয়েছি তো, তুমি ছাড়া কেউই জানে না আমি ভো। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ, সে এগেইন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে। উঠানের এক পাশে একটা পুরনো আমগাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পিছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পিছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়ালঘর। হাতের স্লিভ গোটায় তাসফিন, এদিক সেদিকে তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যাক। গাড়িতে উঠো। শুনতে পেল না বোধ হয় ফারাহ। কি? বললাম গাড়িতে উঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারাহ। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় অর্ষণ সৃষ্টি করছে, মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে, চোখে চশমা পরে, পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পোড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পিছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোন গন্তব্যের দিকে যাচ্ছে, নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য, কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ, তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখল। হানিমুনে যাচ্ছি। বেফাস কথা বার্তা শুনে আহাম্মক বনে গেল ফারাহ, তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারাহ। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার। সেটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানিচোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগল ফারাহ, কাট কাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এসব বলছেন? আল্লাহর ঠাডা পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে সে তাসফিন, দৃষ্টি হলো তার তীক্ষ্ণ। চঞ্চল অধর দুটি স্থির হলো, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেলল বোধ হয়। কি বললে? মুখাবয়ব জুড়ে গাম্ভীর্য ভাব, ফাঁকা ঢোক গিলল ফারাহ। আমতা আমতা করে বলল। কিছু বলিনি, আল্লাহর কসম। মুখ ফস কে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে যে কে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠপুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে এই কন্যাকে ফেলে গেছিল। কিছুটা রূঢ় কণ্ঠে বলল, কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ। আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে ও তো, নাদ করে উঠে ফারাহ। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন, ক্ষুধিত মুখে আওড়ালো, কিছুটা দাঁত পিষে। এই তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল। আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র, নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারাহ। ব্যথা পেল মেয়েটা? নাকি ভয়? তাসফিন রাগে গোজগোজ করে ফের বলল, আমি শান তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা। উচিত ছিল ফিরিয়ে আনা। এই আমার দিকে তাকা, আমি 1 বছর তোকে মিস করে ফেললাম। তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর, দীর্ঘ 12টা মাস। মানে বুঝিস? 365 দিন। ও গড, কতগুলো দিন। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার।
দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর? ভয়ে শিউরে উঠে ফারাহ রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন। আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানব? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি আসলে আপনি না খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে। আহ! কপোলদ্বয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে, হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করব না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আই রিপিট আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারাহ, মাঝে মাঝে হেঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অধর বাঁকিয়ে হাসল সে, গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই এগেইন অ্যান্ড এগেইন। কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। থমকালো ফারাহ, চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখ পানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারাহ, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে, আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নিকষ কালো রাত, চারিদিক ভয়ানক নির্বতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের পেঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধ হয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে, তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবী আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, যেন শিশির বিন্দু ঝোকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না। নতুন সকাল শুরু হয়, আশার আলো নিয়ে। বাড়ি সদ্য লোক ব্যস্ত আছে কাজে, বিয়ে বাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল, তাসফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠেপড়ে লেগেছেন রুবেনা শেখ, ছেলের বিয়ে বলে কথা। একটা কিছু কমতি দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন, অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারাহ, ভীষণ মন খারাপ তার। প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী। সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশ সম অভিমান নিয়ে বসে রয়েছে ফারাহ, ঢোক গিলল ফারাহ সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিমিষেই কর্পূরের ন্যায় উবে গেল। ফারাহ রে, এই দেখেই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা, হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্যও মুখ ফেরায়নি ফারাহ। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কি রে, কি হয়েছে তোর? কিছু না, ছোট্ট করে জবাব দিল ফারাহ, ভ্রু উঁচিয়ে শুধোয় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে, কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করল জনের, আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাইয়া আপনি? ভেতরে প্রবেশ করল তাসফিন, দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু স্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এখনই আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা, যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে দুজনার, তবে তা ক্ষণিকের জন্য। নত মস্তকে বসে রইল ফারাহ, বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় ঝেঁকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পা জোড়া এগিয়ে এলো, মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসল পাশে, ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারাহ, এতটা প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগী, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলেই আমার রাগ পানি করতে পারো, তাও তা এক মুহূর্তের মধ্যে ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ, অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারাহ, এই লোকটার রাগ সে পানি করবে? আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু।
সশব্দে হেসে উঠল তাসফিন, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পিছন থেকে হাত সামনে এনে পের মতো গলা চেয়ে ধরে মেয়েটার। কোনো একদিন, আধারে ডুবে থাকা রজনীতে, একাকী আমার বাহু তলে পিষ্ট হবে। সে খেয়াল রেখো মেয়ে, তার জন্যে শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করই অঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী, ধুকপুক শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি হলো নত ফারার, তবে কমল না তার রাগ।